সব দুঃখ এসে একসঙ্গে ভিড় লাগিয়ে দিল। মনটা ভার হয়ে এলো, কান্না পেয়ে গেল আমার। উনি তো বলেছিলেন আমার কাজকর্ম ওনাকে বুঝিয়ে দেবে, আমার মনে করার জন্য। কি অনুভূতি! তবে কেন উনি বুঝছেন না? তাহলে কি উনি বুঝবেন না? এসব ভেবে কান্না বেরিয়ে আসতে লাগলো। আয়েশের থেকে কান্না লুকাতে আমি মুখ ঘুরিয়ে নিলাম। চোখের কার্নিশে পানি জমে গেল। তবে কি জানো তো, আমার একটাই আফসোস, যে একটা বছর তুমি আমার কাছে থাকলে সে একটা বছর আমি তোমায় সেভ করতে পারলাম না। তো অনেক বড় অসম্মান হয়ে গেল, তাও হয়তো আমারই জন্য। বাট আই প্রমিস, ওদের বেঁচে থাকা কঠিন করে দায়িত্ব আমার। আয়েশের এসব কথায় রাগে আরো বেশি কান্না পেয়ে গেল আমার। উনি নাকি খুব বোঝেন আমাকে। এখন বলতে ইচ্ছে করছে কচু বোঝেন আমায়। কি হলো, চুপ করে গেলে যে? ওদেরকে মুখ ঘুরিয়ে রেখেছো কেন? রক্তের ব্যাগ রয়েছে না ওদিকে? আমার দিকে তাকাও। বলেই আমার থুতনিতে এক হাত দিয়ে ধরে নিচের দিকে ফেরালেন উনি। চোখজোড়া তখন অশ্রুসিক্ত ছিল। আমার দিকে কয়েক সেকেন্ড পলকহীন নজরে দেখে হাত দিয়ে চোখ বুলিয়ে বলেন, এই অশ্রু কিসের? দুঃখ নাকি আনন্দ? আপনাকে জানতে হবে না ওসব, আমায় আমার মতো ছেড়ে দিন। বলেই নিজেকে ধাতস্থ করে ওনার হাত সরিয়ে একটু সরে বসলাম। যদিও বেডে খুব বেশি একটা জায়গা নেই, তবুও। আয়েশ আবারও আগ বাড়িয়ে বললেন, ডিভোর্স স্পেশালিস্ট লয়ারের কাছে অ্যাপ্লিকেশন পাঠাবো? চিৎকার করতে গিয়েও পারলাম না যেন। এত হৃদয় বিদারক যন্ত্রণা কেন হচ্ছে? আমি তো চেয়েছিলাম মুক্তি হতে। আমি এবার পানি ভরার চোখে আয়েশের দিকে তাকিয়ে রোবটের মতো বললাম, আপনি তো এতে তাড়াতাড়ি নিজের চ্যালেঞ্জ হেরে যাওয়ার মানুষ নন। তবে এই চ্যালেঞ্জের বেলায় কেন এমন করছেন? কেন ছাড়ছেন এত তাড়াতাড়ি? বলে নিজেই বোকা বনে গেলাম এবার। আয়েশ আমার হাত ধরে আমার কাটা স্থানগুলোতে ঠোঁট বুলাতে বুলাতে বললেন, তুমি কি চাও আমি তোমায় ধরে রাখি? আমি হাত ঝটকা দিয়ে সরিয়ে নিলাম রাগে বা অভিমানে। হয়তো বা অভিমানে। আমার আকাশটাকে আজ আয়াস অভিমানে অভিমানে ভরিয়ে দিয়েছেন। সেখানে শুধু অভিমানের মেঘ ভাসছে। সেই মেঘ দ্বারা বর্ষণ হতে পারে যে কোনো মুহূর্তে। আমার এমন কর্মকাণ্ডে আমার চুলের নিচ দিয়ে ঘাড়ে হাত দিয়ে অন্য হাতটা কোমরে রেখে টেনে দিলেন নিজের একেবারে কাছে। চেপে ধরলেন নিজের সঙ্গে কোমলভাবে যাতে অন্য হাতে ব্যথা না পায়। আবার প্রশ্নবিদ্ধ করলেন উনি, কি হলো, এসব প্রশ্ন করলে চুপ হয়ে যাও কেন? উত্তর দাও। জানি না আমি, ছাড়ুন তো। আয়েশ ভাইয়া ছাড়ুন আমাকে। অকপট রাগ নিয়েই বললাম আমি। সঙ্গে সঙ্গে দুই হাত দিয়ে ওনার এই বাঁধন ছেড়ে বের হতে চাইলাম। আয়াস শান্ত সুরে একটু ধমক দিয়ে বললেন, হাতে লাগবে তোমার। ভুলে যেও না, স্যালাইনের মতো এই সিরিঞ্জ ফুটিয়ে রাখা আছে তোমার হাতে, হাত নাড়াবে না। আর বারবার ভাইয়া বলছো তো, তোমার খবর আছে কিন্তু। নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় 1 আনাও না। কাসিম বলেছেন ভালো কথা, এখন আমাকে বোনের সুখে ভাইয়া ডাকতে দিন। আয়াস ভাইয়া। আয়াস ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। পানির গ্লাস হাতে নিয়ে এগিয়ে দিলেন আমার দিকে। আমি হাত বাড়িয়ে নিতে গেলেই উনি ঢকঢক করে পানি খেয়ে ফেললেন। আমি ওনার কাজে ভ্যাবাচাকা খেয়ে সরু দৃষ্টিতে তাকালাম। রাগে ফুঁসে উঠে বললাম, আপনি একটা বাজে আর অসভ্য লোক। আই নো দ্যাট, দিনে না হলেও 20 বার কথাটা শুনতে হয় আমার। নির্বিকার সুরে বললেন আয়াস। আমার গালে হাত ছুঁয়ে স্মিত হাসি দিয়ে বললেন, পানি খাবে? আমি অসহায় চোখে তাকিয়ে মাথা নাড়ালাম। তারপরেই উনি বললেন, পানি খেতে পারবে, বাট সেটা আমার মুখ থেকে খেতে হবে। এটা তোমার পানিশমেন্ট। ওনার কথায় চোখজোড়া কপালে উঠে গেল আমার। অটোমেটিক বিষম খেয়ে কাশি উঠে গেল আবারও। আয়েশ এবার তাড়াহুড়ো করে পানি গ্লাসে ঢেলে আমার মুখের সামনে ধরলেন। আমি পানি খেয়ে নিলাম। তারপরেই পৈশাচিক হাসি দিতেই আয়েশের কপালের ভাঁজ পড়ল। আমি কিছুটা ভাব নিয়ে বললাম, পানি খেয়ে নিয়েছি, এখন দিন পানিশমেন্ট। বলেই শুয়ে পড়লাম আমি চাদর মুড়ি দিয়ে। কারণটা হলো, আয়েশের উপর এসব ব্যাপারে আমার ভরসা নেই। উনি যখন তখন এমন সব কাজ করে ফেলতে পারেন যে তখন লজ্জার সঙ্গে মিশে যেতে মন চাইবে। কিন্তু নিজের পৈশাচিক হাসি টিকলো না বেশিক্ষণ। আয়াস নিজেও চাদরের মধ্যে ঢুকে আমার ওপর বেশ খানিকটা ঝুঁকে পড়লেন। সাদা চাদর আর দিনের আলো থাকার কারণে ওনাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। হাসিটা মোটেও সুবিধের নয় ওনার। ঠোঁটে ঠোঁট টিপে হেসে বললেন, আমার প্রথম পানিশমেন্ট অমান্য করে অনেক বড় অন্যায় করে। গেট রেডি ফর স্পেশাল পানিশমেন্ট। আমার ভালো লাগছে না আয়াস, ঘুম পাচ্ছে, মাথা ঘুরছে। দেখুন সরুন, একটু ঘুমাবো। আমি তোমায় একবার বলেছি মাই বিউটিফুল ওয়াইফ যে এসব মেলোড্রামা তুমি করতে পারো না। চোখ বন্ধ করে ফেললাম। না, লোকটাকে কোনোভাবেই মানানো যায় না। আফটার অল ইনি একজন লয়ার। তাকে যুক্তি তর্ক আর নাটকে হারানো বড্ড মুশকিল। চোখ খুলতেই চমকে উঠলাম আমি। আমার নাকের সঙ্গে নিচের নাক ঘষে দিলেন আয়াস। ফিসফিসিয়ে বললেন, আমার হাতে এখনো 15 দিন আছে। তুমি বলেছিলে না এত সহজে চ্যালেঞ্জ না হারতে।
তো চলো, হারবো না তো সহজে। ইটস টাইম টু ডু সামথিং স্পেশাল। চলো এই হসপিটালে কিছু মনে রাখার মতো মোমেন্ট ক্রিয়েট করা যাক। আমি আর কিছু বলার মতোই সুযোগ পেলাম না। আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিলেন নিজের সাথে। খোঁচা খোঁচা দাড়ির ঘষা লাগলো আমার গালে। আমার ঘাড়ে নিচে ঠোঁট জোড়ার স্পর্শ দিয়ে চলেছেন একের পর এক। নিঃশ্বাস ঘন হয়ে আসছে আমার। হঠাৎ করেই দরজা খোলার শব্দে চমকে উঠলাম আমি। আয়াসকে ঠেলতে শুরু করলাম এবার। না জানি কে এসেছে। চোখ মুখ খিচে বললাম, আয়াস, কেউ এসেছে, সরে যান। আমার কথা যেন ওনার কানেই গেল না। আবার বাম গালের তিলে অনবরত চুমু এঁকে দিয়ে যাচ্ছেন উনি। ছাড়বার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। উপায় অন্তর না পেয়ে ওনার বুকে হাত রেখে সজোরে চিমটি মেরে দিতেই নড়ে চড়ে উঠে সরে গেল। চাদরটাকে বেরিয়ে বললেন, রুদ্র তুই আসলে টাইম পেলি নি यार, এইটুকু তো রোম্যান্স করতে দিতে পারতি। এক আকাশ সমান লজ্জা ঘিরে ধরলো আমায়। তার মানে রুদ্র এসেছেন? এখন কি হবে? আমি তো মুখ দেখাতেই পারবো না। মনে মনে আয়াসকে শত বকা দিয়ে চাদর থেকে চোখ বের করে হালকা উকি দিতেই একটা নার্স আর রুদ্রকে দেখতে পেলাম। রুদ্র মুচকি হেসে বললেন, গেট লাগিয়েও তো দিতে পারিস ইয়ার। ওপেনলি এসব করলে হসপিটালের পুরো পাবলিক চলে আসবে ফ্রিতে রোমান্টিক সিনেমা দেখতে। আমি আর মুখ দেখাবার অবস্থায় রইলাম না। চুপটি করে খাপটি মেরে চাদরে লুকিয়ে থাকলাম। রুদ্র আবারও বললেন, তোর কিছু মেডিসিনস নিতে হবে, সেজন্য এসেছি, নয়তো কাবাব মে হাড্ডি হোনে কা মেরা কোই শখ নেই থা। আয়েশকে মেডিসিন দিয়েই বেরিয়ে গেলেন রুদ্র আর নার্স। আমি সঙ্গে সঙ্গে চাদর থেকে বেরিয়ে আয়েশের বাহুতে আঘাত করে তেজি কণ্ঠে বললাম, আপনি খুব খারাপ, সব সময় আমায় লজ্জায় ফেলেন। আয়াস এসবে হুহা করে হাসতে শুরু করলেন। রাত ঘনিয়ে এসেছে। আশেপাশে ঝিঝি পোকার ডাক স্পষ্ট শোনা যাচ্ছে। কেবিনে পিন পতন নীরবতা। আমার চোখে ঘুম নেই। বারবার উসখুস করছি। আয়াস চোখ বুজে রয়েছেন, হয়তো ঘুমিয়ে পড়েছেন। আমায় নিজের সঙ্গে চাপটে ধরে ঘুমিয়ে যাচ্ছেন উনি, আমার ঘুম হারাম করে। বিকেলে মা বাবা তুষার ও মামা মামি এসেছেন দেখা করতে। চলে গেছেন। অর্ক ভাইয়াও দেখা করে সকালে চলে গেছেন। অর্ক ভাইয়াও আজ গেছেন। রয়ে গেছেন রুদ্র। একবারও বাড়ি যাওয়ার নাম করেননি উনি, হয়তো নিজের বেস্ট ফ্রেন্ডের জন্য। আজকাল এমন বন্ধুত্ব খুব কম দেখা যায়। ঘুম না আসার কারণ দুপুরে বলা আয়েশের কথাগুলো। ডিভোর্সের কথা বারবার কানে বাজছে। দম বন্ধ হয়ে আসছে আমার। ছটফুটিয়ে আয়েশের দিকে তাকালাম আমি। দরজার কাছের অংশ থেকে সামান্য আলো কেবিনে ঢুকছে। সেই আলোতে আয়েশের অবয়ব দেখা যাচ্ছে। আমি ওনাকে বলতে চাই নিজের অনুভূতির কথা। চিৎকার করে বলতে চাই, হ্যাঁ, আমি ভালোবাসি এই বাজে লোকটাকে, ওনাকেই আমার চাই। কিন্তু বলতে পারি না, কারণ এমন কথা কখনো কাউকে বলিনি, এমনকি কখনো নীলাদ্রকেও বলিনি। আমি মুক্ত হতে চাই না ওনার বাহুডোর থেকে। একটু উবু হয়ে আয়েশের দিকে তাকালাম আমি। এলোমেলো চুলে হাত আলতো করে ছুঁয়ে দিলাম। চুলগুলো উস্কো খুস্কো লাগছে। লোকটাকে দেখলে কেন জানি না ঘোর লাগে দুটি চোখে। নিজের অজান্তে ধীরে ধীরে নিজের ঠোঁট জোড়া আয়েশের কপালে ছুঁয়ে দিলাম। সরে আসতে নিলে আমার হাত ধরে আচমকায় নিচের বুকে ফেলেন আয়াস। চোখ মেলিয়ে বলেন, লুকিয়ে লুকিয়ে নিজের স্বামীকে চুমু খাওয়া কোনো দরকার নেই। সামনাসামনি চুমু খেলেও সে কিছুই মাইন্ড করবে না। মানে? মানেটা তো তুমি একটু ভালোই জানো, কিন্তু তুমি কি কাঁদছো? তোমার চোখের পানি আমার গালে পড়েছে। কাঁদছো কেন? কি হয়েছে? কষ্ট পেয়েছো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। উনি তড়িঘড়ি করে বললেন, কি কষ্ট আমায় বলো। আপনার সেই রক্তাক্ত অবস্থার কথা মনে পড়ছে? কি করে হলো এমন? আয়েশ আমার মাথা নিচের বুকের সঙ্গে ঠেকিয়ে বললেন, বেশ লম্বা কাহিনী। এই হসপিটালে কি করে এলেন, তাও বাড়ি থেকে এত দূর? আমি দুটো কেস পেয়েছিলাম, কিন্তু তার মধ্যে একটা নিতে হয়েছিল আমায়। যে কেস পুরোটাই সাজানো ছিল হয়তো রক্তিম বাহাদুরের লোক দিয়ে। যে কেসটা নিয়েছিলাম সেই ভিকটিম আমায় ফোন করে জানাই একটা বড় সড়ো প্রমাণ দেওয়ার আছে তার। সে আমায় ডাকে। আমি বিষয়গুলো স্বাভাবিকভাবে নিই, কারণ এমন আগে অনেকবারই হয়েছে। প্রমাণ নিতে আমি তার বাড়ি আসি। কজ কেসটা খুবই কমপ্লিকেটেড ছিল। তখনই যা ঘটার ঘটে। সরাসরি আমার মাথায় আঘাত করা হয়। আমি সেখানেই সেন্স হারিয়ে ফেলি। তখন আমার সেন্স ফিরে আসে। তখন আমি নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পাই আর সামনে নীলাদ্র বসেছিল। আমার সঙ্গেও তর্ক। বলেছিল আমায় যে আমি যদি তোমায় ওর হাতে তুলে দিই তাহলে ও আমায় ছেড়ে দেবে। আমি এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক করাই এক পর্যায়ে আমায় মারতে থাকে নীলাদ্র। একসময় ছুরি বসিয়ে দেয় 2 বার। রিভলভার দিয়ে শুট করতে যাচ্ছিল, কিন্তু একজন এসে তাকে বলে আমি যেন পুরোপুরি প্রাণে না মেরে ফেলা হয়। ততক্ষণ আমার চোখ বুঝেই আসছিল, আর পায়ে গুলি করে দেওয়ার পর কিছুই মনে নেই আমার। জ্ঞান ফিরতে নিজেকে হসপিটালে দেখি। কথাগুলো শুনতেই ফুপিয়ে কেঁদে দিই আমি। আয়েশকে আবেশে জড়িয়ে ধরি। ওনাকে হারানোর ভয় আঁকড়ে ধরে আমাকে। কেঁদে কেঁদে থেমে থেমে বলি, কতটা নৃশংস সে।
আপনাকে এভাবে মারলো? আমি তো ধরেই নিয়েছিলাম যে আপনাকে হারিয়ে ফেলবো। এত ভয় পাওয়া আমায় হারানোর? কান্না বন্ধ হয়ে যায় আমার। ছলো ছলো নয়নে তাকাই ওনার দিকে। আয়াস মাতাল দৃষ্টিতে তাকিয়ে আছেন, সেটা অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছে। আমার গাল স্পর্শ করে ঠোঁট দিয়ে সমস্ত চোখের পানি মুছে বলেন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তোমায় আগেই বলেছি আমি মারা যাওয়ার আগে তোমায় খুন হতে হবে, কারণ তোমায় অন্য কারোর সাথে সহ্য করতে হবে এটা ভাবতেও পারবো না। আমি মরেও শান্তি পাবো না। শুনো না, আমি বিগ। ওনাকে থামিয়ে আমি বলি, সেলফিস। আয়াস নিঃশব্দে হেসে আমার কপাল ওনার কপালের সঙ্গে ঠেকিয়ে বলেন, সবকিছুর ঊর্ধ্বে আমি তোমায় ভালোবাসি। এই মনের অন্দরমহলে শুধু একজন হৃদয়ত্ব, সে হলো আনিসা শাবিহা। কেবিনের বাইরে এক দৃষ্টিতে কেবিনের ভেতরটা দেখছে রুদ্র কাচের গ্লাস দিয়ে। আবছা আলোতে ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না। অস্পষ্ট আনিশা ও আয়েশের মুখ। আয়েশ নিচের আবেশে আনিশাকে জড়িয়ে ধরে নানান রকম কথা বলছে, আর আনিশাও মাঝে মাঝে কথা বলছে। সেটা ভালোভাবে বুঝতে পারছে রুদ্র। তার কাছে এই দৃশ্যটি সব থেকে বেশি যন্ত্রণাদায়ক হলেও সে দেখছে। আচ্ছা, এভাবে লুকিয়ে চুরিয়ে স্বামী স্ত্রীর একান্ত দৃশ্য দেখা কি কোনো অপরাধ? হয়তো হ্যাঁ, অপরাধ। রুদ্রের এসব দেখা মোটেও ঠিক নয়। তবে সে তো এই দৃশ্য দেখছে না। সে শুধু দেখছে অস্পষ্ট আনিশাকে, যাকে স্পষ্ট না দেখা গেলেও সে দেখছে। রুদ্র মনে করে সে লুকিয়ে অন্তত তাকে এতটুকু দেখতে পাচ্ছে, সেটাই তার ভাগ্য। তাদের একান্ত দৃশ্যগুলো দেখে রুদ্র ভেতর থেকে যতটাই গুড়িয়ে যাচ্ছে, আনিশার অবয়বখানি দেখে সে ততটাই বেহায়ের মতো চেয়ে রয়েছে। এ যেন এক অসহ্য টানা পড়েন। রুদ্রের মাঝে মাঝে আয়েশকে বলতে বড্ড ইচ্ছে করে, আমি না জেনেই আনিশার প্রতি এক ভয়ানক অনুভূতি তৈরি করে ফেলেছি। সেটাকে ধ্বংস করতে পারছি না। ভাইরাসের মতো শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে সেই অনুভূতি। আনিশাকে আমি চাই। এসব ভাবতেই থমকে যায় রুদ্র। কপালে বিন্দু বিন্দু ঘাম বেয়ে গালের ছোট ছোট করে রাখা দাড়িতে এসে মিশে যায়। হালকা মোটা নাকে চিকচিক করছে ঘামের ছোট ছোট বিন্দু। মোটা ফ্রেমের চশমার আড়ালের চোখজোড়ায় এক ভয়াবহ অনুভূতি স্পষ্ট। সেটা ভালোবাসারই অনুভূতি। আনিশার দিকে নিষ্পলক চোখে তাকায় রুদ্র। লুকিয়ে লুকিয়ে কাউকে এভাবে দেখা অপরাধ রুদ্র। দিনকে দিন চোর হয়ে যাচ্ছ দেখছি। এই সময় আর এত রাতে কাউকে অ্যাকসেপ্ট করেনি রুদ্র। তাকে এভাবে হাতে নাতে কেউ ধরাতে হক চকিয়ে উঠে পিছু ফিরে তাকায় সে। স্মিত হাসি দিয়ে শিয়া দাঁড়িয়ে আছে। তাকে দেখে রুদ্র গাম্ভীর্য বজায় রেখে শান্ত হয়ে বলার চেষ্টা করে, এসব কি বলছো তুমি? এত রাতে এই হসপিটালে তুমি? আমার হসপিটালের ডিউটি কিছুক্ষণ আগেই শেষ হলো। ফোনে তুমি বলেছিলে কোথায় আছো, তাই ভাবলাম চলে আসি। একবার দেখা করে গেলে ক্ষতি কি? দেখা তো অনেক দিন হয় না। অনেক দিন? আজই তো সকালে দেখা হয়েছিল আমাদের। তুমি কি ভুলে গেছো? বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করে রুদ্র। শিয়া আরেকটু হেসে জবাব দেয়, হতে পারে, এটা তোমার কাছে হতে পারে যে আমাদের দেখা কিছুক্ষণ আগেই হয়েছিল, কিন্তু আমার কাছে তা নয়। আর কেন নয় সেটা তুমি ভালো করেই জানো। রুদ্র তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টাতে বলে, এত রাতে এত দূর একা আসা তোমার ঠিক হয়নি। এলে সকালে আসতে। এখনই বাড়ি যাও, নাকি আমি দিয়ে আসবো? তার কোনো দরকার নেই, আমি ড্রাইভার নিয়ে এসেছি। তোমার কি মনে আছে রুদ্র, তুমি আজকে নিজে হসপিটালের ডিউটি ছেড়ে এখানে এসেছো। আবার মনে হচ্ছে রাতেও থাকবে। হ্যাঁ, মনে আছে। আমি কয়েকদিনের ব্রেক নিয়েছি ডিউটি থেকে। ভালোবাসার গভীর খাদে এমন ভাবে পড়ে গেলে যে তোমার মতো ডিউটি পাগল মানুষ ছুটি নিচ্ছে। থতমত খেয়ে যায় রুদ্র। শিয়া মেয়েটা তাকে অপ্রস্তুত করে দেয়। তবুও নিজেকে ধাতস্থ করে চশমা ঠিক করে বলে, কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? চশমার আড়ালে সকলের থেকে অনুভূতি লুকাতে পারলেও আমার কাছে সেটা ধরা পড়েছে। চাপা সুরে বলল শিয়া। তার কথায় বিক্ষোভ মিশে রয়েছে। রুদ্র কিছুটা জোরে বলল, আজে বাজে কথা বলছো কেন? আমি তো আমার বেস্ট ফ্রেন্ডের জন্য আছি, কোনো কারণ নেই। আচ্ছা তাই? ভালো ভালো বাহানা খুঁজেছো তো। কেমন আছে সে? এই কেবিনে আছে? বলা মাত্রই কেবিনে উকি দেয় শিয়া। তৎক্ষণাৎ চমকে ওঠে সে। বিস্ফোরিত চোখে রুদ্রের দিকে তাকিয়ে বলে, ও, ওর সাথে ওই ছেলেটাকে? ও কি তবে? ও বিবাহিত। আর ওই ছেলেটা আমার বেস্ট ফ্রেন্ড আয়াশ। শিয়া কিছুক্ষণ চুপ করে রুদ্রের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে। তার বুঝতে সময় লাগে না রুদ্রের চোখে মুখে কেন এত মলিনতা, যার প্রতি হঠাৎ করেই ভালোবাসা নামক সর্বনাশা অনুভূতি জন্মায় এবং তারপরেই জানা যায় সে অন্য কারো, তাও আবার নিজেরই কাছের কারো প্রিয়জন। সেটা মনে বড্ড আঘাত দেয়। রুদ্র কিভাবে সহ্য করে এখানে রয়েছে সেটাই ভাবছে শিয়া। রুদ্রের দৃষ্টি স্বাভাবিক। রুদ্র একবার এক বুঝে আবার খুলে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, বাড়ি যাও, দেখা করার হলে পরে করব।
আমার খিদে পেয়েছে, বাইরে যাব। দেখি কোনো রেস্টুরেন্ট খোলা পাওয়া যায় কিনা। চলো, তোমায় গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। শিয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুদ্র তার পাশ কাটিয়ে চলে যায়। তার সাথে ধরার জন্য শিয়াও পা বাড়িয়ে ছুটে যায় এক প্রকার রুদ্রের পাশাপাশি চলার জন্য। 1 সপ্তাহ পর আজকে আয়েশকে রিলিজ দেওয়া হবে। সব রকম ফর্মালিটিস পূরণ করে আসে অর্ক ভাইয়া। আমি বেডে পা ঝুলিয়ে বসে আছি, বাঁকা দৃষ্টিতে দেখছি আয়েশকে। রয়েছে মৃধাও। এটাই তার কারণ যে আমি আয়েশের দিকে সরাসরি তাকিয়ে নেই। প্রচন্ড রাগ হচ্ছে আমার। এই 1 সপ্তাহে কারণে অকারণে মৃধা ছুটে এসেছে আয়েশের কাছে। কারণ না পেলে কাজের বাহানা নিয়ে এসেছে, তবুও এসেছে। আবার আমার কানে কানে ফিসফিসিয়ে বারবার বলতো সে আয়েশকে দেখতে এসেছে। আয়েশ কোনো কাজ নেই জেনেও নির্লিপ্তভাবে আমায় ছেড়ে মৃধার সঙ্গে বকর বকর করে গেছেন। মৃধা এলে আমার দিকে তাকানোরও সুযোগ হয় না আয়েশের। আমি দাঁতে দাঁত চেপে ফিকে হাসি দিয়ে চুপ থেকেছি। কেন জানি না মাঝে মাঝে ইচ্ছে করে হাত পা ছুঁড়ে কান্না করতে। কারণটা দুঃখের জন্য নয়, রাগের জন্য। রাগে প্রচন্ড কান্না পাই আমার। চোখ লাল করে দুজনকে পর্যবেক্ষণ করি। ইভেন আজকাল আমার কান্নাটাও যেন ওই লোকটার চোখে পড়ে না। নিজেকে সব থেকে অসহায় মানবী মনে হয় আমার। আমার মস্তিষ্ক কড়া নাড়িয়ে বলে, হাই হাই আনিশা, তোর সুন্দর জামাইটা হারিয়ে গেল, অন্য মেয়ের বশ হয়ে গেল, আর ফিরে পাবি না। এসব ভাবতেই আবারও রাগ চেপে বসে মাথায়। বেডের চাদর খামচে ধরতেই আচমকা মৃদু চিৎকার দিয়ে ওঠেন আয়াস। আউচ, হোয়াট আর ইউ ডুইং? আমি কিছুটা চমকে মাথা নিচু করে তাকাই। আয়েশের হাতে খামচি দিয়ে বসে আছি আমি। সঙ্গে সঙ্গে হাত সরিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে তাকাই। আয়েশ আমার কাঁধে হাত রেখে আমায় নিজের দিকে ফেরানোর চেষ্টা করে বলেন, ওকে আনিশা, এমন উদ্ভট বিহেভ করছো কেন? ইয়েস, আই এম ওকে। আপনাকে তো ভাবতে হবে না। আপনার না মিঠার সঙ্গে কাজ আছে? ওই যা, ফরগট ইট। বলেই আমার থেকে নজর সরিয়ে আবারও ওই দিকে মনোযোগ দেন আয়াস। তবে মৃধা আমায় পর্যবেক্ষণ করে বলে ওঠে, তুমি কি আসলেই ঠিক আছো আনিশা? তোমায় কেমন যেন দেখাচ্ছে, গাল লাল হয়ে গেছে, ঘামছো বেশি করে, আবার চোখও লাল দেখছি। তোমার আবার জ্বর আসেনি তো? মৃধার প্রতিটা কথায় রাগের উপর রাগ বাড়তে লাগলো আমার। কেন জানি ওর কথা আমি সহ্য করতে পারছি না। রাগটা আউট অফ কন্ট্রোল হয়ে তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে এক প্রকার চিৎকার দিয়ে বললাম, আমি বললাম না আমি ঠিক আছি? বারবার এক প্রশ্ন করে কেন বিরক্ত করছো আমাকে? আমাকে তোমার অসুস্থ মনে হয় নাকি? কি অসুস্থ বানিয়ে রাখতে চাও তোমরা দুজন? এক প্রশ্ন বারবার করবে না আমায়। আয়েশ আমার দিকে সরু দৃষ্টিতে অপলক চোখে তাকিয়ে রইলেন। লোকটার কোনো রিয়াকশন নেই। উনি কি বুঝতে পারছেন না আমার প্রচন্ড রাগ হচ্ছে? ইচ্ছে করছে সব লন্ডভন্ড করে দিতে। মৃধার প্রাণোচ্ছল চেহারা কিছুটা ফ্যাকাশে বর্ণে পরিণত হয়েছে। তাতেও কেন জানি রাগ কমল না আমার। আয়াস কিছু বলতে উদ্যত হলেই আমি কোনো প্রকার সুযোগ না দিয়ে আমি ঝড়ের বেগে বেরিয়ে আসতে নেই। অর্ক ভাইয়া তখনই কেবিনে ঢুকে পড়ে আর তাড়াহুড়ো করে বলে, রিলিজ করিয়ে দিয়েছে আয়াসকে, এখন বাড়ি নিয়ে যেতে পারি আমরা। অর্ক ভাইয়ার কথাই থামলাম আমি। তিক্ততার সঙ্গে বললাম, সেটা আয়াস ভাইয়াকেই বলো গিয়ে, আমায় বলছো কেন? আনিশা, হোয়াট ডিড ইউ সে? অর্ক ভাইয়া কিছু বলার আগে আয়াস পিছন থেকে কথাটি আমায় কটাক্ষ করে বললেন। ওনার কণ্ঠ বেশ দৃঢ়। আমিও নিজের জেদ বজায় রেখে বললাম, কেন? আমরাকে আবার কি বললাম ভাইয়া? ভুল কিছু বলে ফেললাম নাকি? ভাইয়া বলবে না, খবরদার ভাইয়া বলবে না। আচ্ছা মৃধা, কাসিমদের ভাইয়াই তো বলে সচরাচর, তাই না? মৃধা কিছুটা হতভম্ব হয়ে আমাদের ক্ষোভ বিক্ষোভের লড়াই দেখে যাচ্ছিল। হঠাৎ তাকে প্রশ্নবিদ্ধ করায় ভ্যাবাচাকা খেয়ে সে ক্ষীণ সুরে বলল, হ্যাঁ। আয়াস ভাইয়া, আপনি কি কোনো ইউনিক নাক বের করেছেন? করলে বলতে পারেন, ব্রো, ব্রাদার এসবও বলা যেতে পারে। বলবো? এবার আমার রাগে লাল হয়ে যাওয়া রোগটি আয়েশের কাছে ট্রান্সফার হতে লাগলো। ইশারায় আমায় এখানেই থেমে যেতে বললেন, কিন্তু আমিও থামার পাত্রী নই। অর্ক ভাইয়া আমাদের থামতে বলল। কি হয়েছে তোমাদের দুজনের? এমন করছো কেন তোমরা? আয়াস, ড্রেস চেঞ্জ করে নাও, বের হতে হবে আমাদের। হ্যাঁ ভাইয়া, কুইক। আয়াস এবার ফ্লোরে পা রেখে উঠে দাঁড়ান। এখন মোটামুটি ভালোই হাঁটতে পারেন উনি। একটু একটু করে আমার সামনে এসে দাঁড়ান উনি। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করেন। আমি বেশ স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে আছি। এক পর্যায়ে সকলের সামনে আরো এগিয়ে আসতে লাগলেন উনি। অটোমেটিকলি আমার সাহসী মনটি ভীতুর ডিমে পরিণত হলো। হাবভাব একদমই ভালো লাগছে না ওনার। সবার সামনে আবার কোন অঘটন ঘটাতে চলেছেন? আমি পিছিয়ে যেতে নিলেই এক হাত আমার পিঠে লাগিয়ে আরো ঠেলে নিজের কাছে নিয়ে আসেন। দরু দরু মনটা বলে চলেছে,
আজ তোকে আর খুঁজে পাওয়া যাবে না আনিশা, লজ্জায় মরে যাবি তুই। মরার জন্য প্রস্তুত হ। আরো ডাকবি ভাইয়া? দুনিয়ার সবচেয়ে অসহনীয় মানবীর মতো চোখ মুখ করে হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে চোখ বন্ধ করে ফেললাম। এই বুঝি ঘটল কোনো সর্বনাশ। বেশ কয়েক সেকেন্ড চোখ বুজে থেকেও যখন কিছু হলো না, তখন ফট করে চোখ মেলতেই দেখি আয়াস 1 ইঞ্চিও সরে যাননি। মুখ আরো একটু এগিয়ে এনে আমার কানের কাছে এনে ফিসফিস করে বললেন, এখনো তেমন কিছুই করিনি যেটা তুমি ভাবছো, কিন্তু করবো যদি আর একবার ভাইয়া ডাকতে উচ্চারণ করেছে তো সবার সামনে স্পেশাল পানিশমেন্টটা দিয়ে দেবো। তুমি জানো কতটা পরিমাণ নির্লজ্জ হওয়ার ক্ষমতা রাখি আমি? দেবো না। অসহায় হয়ে বললাম আমি। উনি বললেন, এনিওয়ে, তোমার চোখ মুখ লাল হয়ে থাকার কারণ কিন্তু আমি জানি নিশা পাখি। ইউ লুক লাইক এ স্ট্রবেরি, শুড আই ইট দিস স্ট্রবেরি? বলেই সরে গেলেন উনি। আমি পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকলাম। রাগে দুঃখে এবার মাথা নিচু করে রয়েছি। আয়াস গলা খাকারি দিয়ে বলে উঠলেন, আমি ড্রেস চেঞ্জ করবো, একা পারবো না। সো নিশা, কাম হিয়ার, হেল্প মি। আঁখি দুটি রসগোল্লার মতো হয়ে গেল। নিজের দিকে ইশারা করে বললাম, আমি? তোকে এখানের কাজ না মানিসা, আর তোমরা বাইরে যাবে প্লিজ। আর মেয়েরা ইউ ক্যান গো নাও। কাল ভিকটিম সম্ভবত সিসিটিভি ফুটেজ দেবে, সেটা নিয়ে আসবে। গট ইট? মৃধা ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে আমার দিকে একটু তাকিয়ে ব্যাগ নিয়ে গম্ভীর মুখে হাঁটা দেয়, যেন সে ভীষণই চিন্তিত। সে কি আয়েশের কর্মকাণ্ডের জন্য চিন্তিত? উনি যে সবার সামনে আমার এত কাছে এলেন সেই বিষয় নিয়ে চিন্তিত? ভাবতেই মনে পৈশাচিক আনন্দ কাজ করতে লাগলো। সব তিক্ততা ভুলে মন গেয়ে উঠল, আহা আনিশা, তোর অসভ্য সীমাহীন নির্লজ্জ বরটা তোরই আছে। মুখে আপনা আপনি হাসি ফুটল আমার। অ্যাশ আমার সামনে চুটকি বাজিয়ে বললেন, আমাকে নিয়ে স্বপ্ন দেখে হাসছো? স্বপ্ন সত্যি করার চান্স কিন্তু রয়েছে, আমি তোমার সামনেই আছি। আমি মুখ থেকে হাসি সরিয়ে শান্ত হয়ে ফিচেল কণ্ঠে বললাম, আপনার কি মনে হয় না আপনি নিজেকে নিয়ে একটু বেশি কনফিডেন্ট? ইয়েপ, নিজেকে নিয়ে কনফিডেন্ট হওয়া ভালো, জানো না? এখন শার্টটা খুলে দাও। আপনার হাত নেই? এই মুহূর্তে ধরে নাও হাত নেই আমার। না, ওনার সাথে কোনো মতেই পারা যাবে না। এই ভেবে এগিয়ে এসে শার্টের বোতাম একটা একটা করে খুলতে লাগলাম। আয়াস আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছেন। মানুষটার হাসি চমৎকার। অবশেষে বাড়ি আসা হলো। তবে আয়াস এবার এলেন রাইহান প্যালেসে। এর কারণ আমি জানি না। আমাদের সঙ্গে রুদ্রও এসেছেন, যদিও উনি বারবার মানা করেছেন যে উনি আসবেন না। জোর জবরদস্তি করেই লোকটা রুদ্রকে সাথে আনলেন। আয়াস হালকা খুঁড়িয়ে এগিয়ে এসে আমায় ঠেলে বললেন, কলিং বেলটা তুমি বাজাও। আমি? আয়াস মাথা দুলালেন। আমি কাঁপা কাঁপা হাতে কলিং বেল বাজালাম। কিছু মুহূর্তেই দরজা খুলে দেওয়া হলো। দরজাটা খুলেছেন আয়েশের মা। দরজা খুলেই আমায় সর্বপ্রথম দেখে মূর্তির মতো দাঁড়িয়ে গেলেন উনি। এমন ভাবে আমায় পর্যবেক্ষণ করছেন যেন আমি কোনো ভূত বা এলিয়েন। একসময় উনি এক আকাশ বিস্ময় নিয়ে বললেন, এই মেয়ে তুমি? আনিসের কি ওখানে থাকার কথা নয় নাকি? এতটা অবাক হয়ে গেলেন যে আকাশ থেকে পড়লেন মনে হলো। ওর কি অন্য কোথাও থাকার কথা? নির্বিকার সুরে প্রশ্ন করেন আয়াস তার মায়ের উদ্দেশ্যে। যদিও ওনাকে মা বলতে বা ভাবতে মন বাধা প্রদান করে। এমন মহিলা মা হতে পারে না। মহিলাটি কিছুক্ষণ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে নিজেকে সামলে আটকা আটকা গলায় বললেন, এমনটা কেন বলছো আয়াস? আসলে তোমার তো অন্য জায়গায় চলে গিয়েছিলে, তাই আবার এখানে এসেছো। সেটাই দেখে খানিকটা অবাক হয়েছি। আয়াস এবার তীক্ষ্ণ নজরে তাকালেন। বুঝতে পারছি না ওনার মনের মধ্যে কি চলছে। মহিলাটির দিকেও তাকালাম। ওনার দুজন যেন দৃষ্টি দিয়ে একে অপরের সঙ্গে কথা বলছেন। আয়েশের চোখজোড়া অসম্ভব ক্ষোভ আর ওনার চোখজোড়ায় বেশ ভীরু। আয়েশের সৎমা জিজ্ঞেস করলেন, তুমি এখন স্টেবলস আছে আয়াস? আয়াস ওনার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। চোখে মুখে কুঁচকে রুদ্রের দিকে তাকিয়ে বললেন, ওয়েলকাম টু মাই হোম রুদ্র, ইটস অনলি মাই হোম। চলো ভিতরে চলো। আমরা ভিতরে ঢুকে আসি। দরজা লাগিয়ে দিয়ে পিছু পিছু ধীর গতিতে পায়ে হেঁটে এসে দাঁড়ান মিসেস মালিহা রাইহান। মাথা নিচু সুরে বলেন, হয়তো ওখানে থাকতে থাকতে আমাদের কথা মনে পড়লো তোমার আয়াস। আপনাদের যত ভুলে থাকা যায় তত ভালো, কিন্তু আমি এটা ভুলিনি। এই বাড়ি আমার, আমার জিনিস আমি কখনো হাত ছাড়া করি না, কোনো মতে না। আর এটা বিশেষ কাজে এখানে আসা। কি কাজ? উসখুস হয়ে প্রশ্ন করলেন ওনার মা। আয়াস হালকা হাসি দিয়ে টেবিলে থাকা কাচের জগটা ধরে গ্লাসে পানি ঢেলে নিয়ে বলেন, সেটা তো সারপ্রাইজ। আর এই পানিতে আবার বিষ মেশানো নেই তো? আমি আর রুদ্র হতভম্ব হয়ে তাকালাম আয়েশের দিকে। আসার পর থেকেই কেমন জানি পেঁচিয়ে কথাবার্তা বলছেন উনি। আর কথায় কথায় শুধু রহস্য। কি বলছো তুমি আয়াস? আমি বিষ মিশাতে যাব কেন? এভাবে হেয়ালি করে কি বলতে চাইছো তুমি? আমি যা বলতে চাইছি সেটা হয়তো আপনি বুঝেছেন,
কিন্তু না বোঝার ভান করেছেন। আয়েশের মায়ের প্রশ্নের সোজা সাপটা উত্তর দিয়ে পানিটা খেয়ে নিলেন উনি। তারপর একজন সার্ভেন্টকে ডেকে বললেন রুদ্রকে একটা ঘর দেখিয়ে দিতে। রুদ্র চলে গেলে আমরাও উঠে দাঁড়ালাম। আয়েশের মা কপাল কুঁচকে দাঁড়িয়ে রয়েছেন। আমার হাত ধরে আয়েশ নিয়ে এলেন আমার সেই ঘরে। তবে কেন জানি নিচের ঘরে নিয়ে গেলেন না আমায়। ব্যালকনি থেকে আসছে পিহুর ডাকাডাকি। প্রচন্ড চমকে গিয়ে আয়েশের দিকে তাকাতেই উনি গম্ভীর গলায় জবাব দিয়ে বললেন, অবাক হওয়ার কিছুই নেই। আমি ফুলকিকে বলেছিলাম যাতে আরো কয়েকজন লেগে আমাদের জিনিসপত্র সেখান থেকে নিয়ে এসে আগের মতো এখানে রেখে দেয়। আচ্ছা, আপনি হঠাৎ এখানে? না মানে এক সময় তো এখানে আসবেন না বলেছিলেন। এখন কি কোনো বিশেষ কারণে এসেছেন? কেন, রোমান্টিক কাপলদের অ্যাপার্টমেন্ট ভালো লেগেছিল নাকি? ওখানে এত রোমান্টিক পরিবেশ ছিল, তো রোম্যান্স করার জন্য একটা পারফেক্ট জায়গা। তোমার কি ভালো লাগতো নাকি এমন জায়গায় রোম্যান্স? আমার দিকে 2 পা এগিয়ে ঠোঁট কামড়ে হেসে বললেন আয়াস। এই লোকটার উল্টোপাল্টা লজিক বিগড়ে দিল আমার মাথা। আমিও 2 পা পিছিয়ে গিয়ে আঙ্গুল উঁচিয়ে বললাম, না, একদম না। আমি তো জাস্ট হঠাৎ করে আপনার ডিসিশন চেঞ্জ করায় মনে একটু প্রশ্ন জেগেছিল, তাই জিজ্ঞেস করলাম কৌতূহলবশত, আর বেশি কিছুই না। আপনি সবসময় এমন অশুভ লজিক খুঁজে বের করেন কেন বলুন তো? আর ওখানেই দাঁড়িয়ে থাকুন, কোনো নড়চড় হবে না। দূরে দাঁড়িয়ে থেকেও কথা বলা যায়। আর কাছে গেলে কি হয়? আর একটু এগিয়ে এসে আমার দিকে ঝুঁকে পড়ে বললেন আয়াস। এই লোকটা সব বুঝেও ইচ্ছে করে এসব প্রশ্ন করেন। উনি জানেন ওনার ছোঁয়া, ওনার কাছে আসা আমার সমস্ত শক্তি শুষে নিতে পারে, আমার হৃদয়ে উথাল পাথাল ঢেউ খেলে দিতে পারেন। তবুও ওনাকে এসব প্রশ্ন করতেই হবে। আমি মিনমিন করে বললাম, আমার অস্বস্তি হয়। আয়াস এবার সোজা হয়ে দাঁড়ান, নিজের পকেটে হাত গুজে দিয়ে ঘাড় হালকা কাত করে বলেন, তাছাড়া তোমার কাছে আসতেই বা কে চাইছে? তোমার সাথে রোম্যান্স করার শখ নেই আমার। আই হ্যাভ নো ইন্টারেস্ট। যদি তুমি মাঝে মাঝে ইন্টারেস্ট দেখাতে তাহলে হয়তো ইন্টারেস্ট থাকতো। তোমার এই পালাই করাতে আমি বোর হয়ে গেছি। আই এম টায়ার্ড। আর ওই এখানে আসার কথা, তাহলে এখানে আসার অনেক কারণ আছে। নাম্বার 1, ওখানে তো শুধু একটাই বেডরুম ছিল, কিন্তু রুদ্রকে আমি এতদিন পর পেয়ে না কয়েকদিন ওকে নিজের কাছে রাখতে চাই। ওর জন্য রুম তো লাগবেই। যদি অন্য কোথাও যেতে পারতাম, কিন্তু আরো অনেক কারণ আছে এখানে আসার। নাম্বার 2, ইটস মাই প্রপার্টি। আর আয়েশ রায়হান নিজের কোনো কিছু ছেড়ে অন্যের অধীনে করে দিয়ে যায় না। নিজের জিনিস নিজে বুঝে নিতে জানে সে। নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমি তুমি নামক অভ্যাসটা কাটাতে চাই। আমি পিছন ফিরে থেকে কথাগুলো শুনছিলাম আর ঘরে চোখ বুলিয়ে যাচ্ছিলাম। ওনার প্রতিটা কথা আমার মনে হঠাৎ করে কষ্ট আঁকড়ে ধরে। গলায় যেন কিছু একটা আটকে যায়। তীব্রভাবে কিছু অভিমান পাল্লা দিয়ে লড়াইয়ে নেমে পড়ে। ঝটপট করে ওনার দিকে ঘুরে তাকাই আমি। শেষ কথাটার মানে এখনো বুঝতে পারিনি, তাই থমথমে কণ্ঠে প্রশ্ন করলাম, মানেটা খুবই সিম্পল। আই হ্যাভ জাস্ট 7 days। আমি চাই না তুমি আমার সাথে এইভাবে ক্লোজ হয়ে থাকো। পরে এমন হতে পারে তোমায় যেতে দিলাম না এই অভ্যেসটার কারণে, তাই আগে থেকে অভ্যেসটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তুমি এই ঘরে থাকবে আর আমি আমার ঘরে। ও, ছোট্ট করে শব্দ করে চুপ হয়ে গেলাম। অভিমানের পাল্লা ভীষণভাবে ভারী হয়ে যাওয়ায় আবারও কান্না পাচ্ছে আমার। দিনকে দিন কাঁদুনি টাইপ মেয়ে হয়ে যাচ্ছে। ঢোক গিলে অন্যদিকে ফিরে গটগট করে হেঁটে ব্যালকনিতে চলে এলাম। ঠোঁটে ঠোঁট কামড়ে ধরে কান্না শুরু করে দিলাম আমি এক ভয়ানক দোটানায় ভুগছি। সেটা কি উনি বুঝছেন না? আমি যে ওনাকে জানাতে পারছি না মনের কথা, জানাতে পারছি না আমি চাই না দূরত্ব। কাছে টেনে নিল আমায়। আস্তে আস্তে যেন মানুষটা দূরে সরে যাচ্ছে। চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়তেই পিহু ডেকে ওঠাতে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালাম। সেও আমার পানেই চেয়ে থেকে আবারও ডেকে উঠল। কাউকে নিজের পাশে না পেয়ে ওকেই বলে উঠলাম, এখন আমার কি করা উচিত পিহু? পিহু চড়ে চড়ে নিজের নাম ডেকে উঠে নিজের পাখা ঝাপটিয়ে চুপ করে গেল। আমি নিজেই আনমনে হয়ে বললাম, আমি ওনাকে বলতে চাই কথাগুলো, কিন্তু কোথাও একটা আটকে যায়। কতবার বলার চেষ্টা করেছি, কিন্তু লজ্জা আর অস্বস্তি এতটাই আমায় ঘিরে ধরে যে তাদের আবরণ দেওয়া দেওয়াল পেরিয়ে আমি আর বলতে পারি না। আয়াস কি বোঝেন না আমায়? আমার কর্মকাণ্ড কেন চিনে নিতে পারেন না আমার মনের ভাষা? বলে বাইরে আকাশের দিকে তাকালাম। আকাশে সূর্য মামা নিজের তেজ দেখিয়ে চলেছেন। চারিদিকে গরম। বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর সিদ্ধান্ত নিলাম আজকে যে করেই হোক বলেই ফেলবো কথাগুলো, ভেঙে ফেলবো অস্বস্তির বানিয়ে দেওয়া সেই দেওয়াল। আমিও যে ভালোবাসার কাঙাল, কিন্তু শুধু একজনের ভালোবাসার কাঙাল, সে হলো আয়াস। পশ্চিম দিগন্তে মিশে যাচ্ছে সূর্য। আকাশে নানান রঙের মেঘের মেলা।
মেলা। সেই মেঘের মেলা পাশাপাশি দাঁড়িয়ে দেখছে আয়াস ও রুদ্র। দুজনে ভালো মন্দ কথা বলে থেমে গেছে। তারা আকাশ পানে চেয়ে রয়েছে। কারো মুখে নেই কোনো কথা। দুজনেই আকাশের রং বেরঙের মেঘের পাতায় একজনেরই ছবি আঁকছে। আয়াস আঁকছে তাকে পাওয়ার আশায়, আর রুদ্র আঁকছে দূর থেকে তাকে দেখে তৃপ্তি পাওয়ার আশায়। রুদ্র একসময় থমথমে গলায় বলে, আমি তো নিজের বাড়ি যেতে চেয়েছিলাম, তাহলে তুই এখানে আনলি কেন আয়াস? মন ছেড়ে দেখা করে আসবি বাড়ি গিয়ে, আমি তোর কাছে আসবো, কিন্তু এতদিনের জন্য তুই জোরাজোরি করে নিয়ে এলি কেন? আমি তো ভেবেছিলাম বিদেশ গিয়ে তুই একটু পাল্টাবি না, কিন্তু তুই তো দেখছি গিরগিটির মতো রং পাল্টে ফেলেছিস। আগে আমরা একসাথে কত থেকেছি তোর মনে নেই? আমি না বললেও আমার সঙ্গে থাকতে তুই চলে আসতি। আজ কয়েকদিন থাকতে তোর আপত্তি? তুই জানিস রং বদলানো মানুষ আমার একদমই পছন্দ নয়। জানি আমি, আর আমি একদম রং পাল্টাইনি। আমি তো শুধু ডিউটির জন্য বলছিলাম। হসপিটাল এখান থেকে অনেকটা দূরে, আর তুই জানিস যে আমি সেখানকার নতুন প্র্যাকটিসিং ডক্টর, তাই এত যদি গ্যাপ দিই সমস্যা হয়ে দাঁড়াবে। আয়াস স্মিত হাসি আর বলে, মিথ্যে খুব ভালোই সাজাতে পারিস তুই রুদ্র। আমি একদিকে যেমন তোর বেস্ট ফ্রেন্ড, অন্যদিকে একজন দক্ষ লয়ার। আমার চোখে সত্যি আর মিথ্যে দুটোই খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায়। রুদ্র আকাশের দিক থেকে নজর সরিয়ে আয়েশের দিকে তাকায়। আয়েশ কি বোঝাতে চাইছে? রুদ্র নিজের চশমাটা খুলে রাখে। তার হলুদ ফর্সা মুখটাতে উত্তেজনায় গোলাপি ভাব এসেছে। সে অস্থিরতার সঙ্গে বলে, আমি তোকে কি মিথ্যে বলছি? তুই আনিশাকে ভালোবাসিস? রুদ্রের বুকটা কেঁপে ওঠে, ঘাম ছুটে যায়। আয়াস তাকে ধরে ফেলল। এখন কি তাকে ভুল বুঝবে? এই ভেবে চিন্তিত হয়ে পড়ল সে। সে কোনোভাবেই চায়নি আয়াস এই কথা কোনোদিন জানুক। এতে দুজনের বন্ধুত্বের মাঝে প্রভাব ফেলতে পারে। সেটাও চাই না। রুদ্র কিছুটা জোর দিয়ে বলার চেষ্টা করল, এসব আজে বাজে কথা মনে আনিস কেন আজকাল? এসব ফালতু কথা। আমি আবারও বলছি, তুই আনিশাকে ভালোবাসিস? আয়েশের কণ্ঠ বড্ড গম্ভীর। তার এই গম্ভীরতার অর্থ সে জেনেই ছাড়বে রুদ্রের মনের কথা। রুদ্র ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে হতাশ কণ্ঠে বলল, এই টপিক পাল্টা আয়াস, দয়া কর আমায়। আমি লাস্ট বার তোকে জিজ্ঞেস করছি, ডু ইউ ফিল লাভ উইথ দিস গার্ল? রুদ্র এদিক ওদিক পাগলের মতো তাকিয়ে বলেই ফেলে, ইয়েস, আই লাভ হার। কখন কিভাবে কেন জানি না আমার এই ভালোবাসার গন্তব্য নেই আয়াস, না রয়েছে কোনো পরিণতি। তবু কোনো বারবার শুনতে চাইছিস? দোহাই লাগে, আমার কষ্ট বাড়াস না। আয়াস হেঁটে গিয়ে রুদ্রের সামনে দাঁড়ায়। রুদ্র কিছুটা বিস্ময়ের চোখে তাকিয়ে থাকে আয়াসের দিকে। আয়াস কি করবে এখন? রুদ্র তো সব ফটাফট করে বলে দিল। এখন কি তার বন্ধুত্ব এখানে শেষ হবে? ভাবতেই তার বুকে তীব্র যন্ত্রণা হয়। তবে আয়াস তাকে অবাক করে দিয়ে প্রশ্ন করে, কি করে সহ্য করিস রে? হ্যাঁ, কি করে নিজেকে কন্ট্রোল করিস যখন তুই অন্য কারোর সাথে যাকে ভালোবাসিস তাকে দেখিস? দেখি, কারণ তোরা দুজনই আমার ভালোবাসার মানুষ। তোরা যদি একসাথে ভালো থাকতে পারিস তাহলে এটা আমার কাছে আনন্দের। আর সহ্য করা কোনো ব্যাপারই না। আনিশা তো তোকে ভালোবাসে। মলিন হেসে চশমা পরে বলে রুদ্র। চশমা পরার মেইন কারণ হচ্ছে বর্তমানে জলজল করে চোখের পানিটুকু ঢেকে রাখা। আয়াস রুদ্রের শেষ কথাটাতে সমর্থন না করে বলে, কি বলছিস? আমাকে ভালোবাসে? মেয়েটার বুক ফাটে তবু মুখ ফোটে না। ওর থেকে কথাটুকু শোনার জন্য যে আমার কত কারসাজি করতে হবে। মাঝে মাঝে মনে হয় আদৌ আমি ওর মুখ থেকে কথাটা শুনতে পারবো কিনা। সে আমায় ভালোবাসেনি, ভালোবাসার কথাও নয়, কারণ সে অন্যের মাঝে মত্ত। তার চোখে আমি ভালোবাসা দেখেছি, তবে সেই ভালোবাসা আমার জন্য ছিল না। ভালোবাসেননি আমায়, তাতে কি? আমি তাকে ভালোবেসেছি, পাগলের মতো ভালোবেসেছি। সেই পাগলামি প্রকাশ করলে সীমা অতিক্রম করে যাবে। তাই লুকোনো থাক সেই ভালোবাসা, যেই ভালোবাসা দেখে সে অস্বস্তি বোধ করবে। আমি না হয় তাকে আড়াল থেকে ভালোবেসে যাব। ও তোকে ভালোবাসে আয়াস, আর সেটা বলবেও। তোর কি খুব বেশি কষ্ট হচ্ছে রুদ্র? রুদ্রের দিকে হাসিবিহীন মুখে তাকিয়ে প্রশ্ন করে আয়াস। রুদ্র শান্ত কণ্ঠে বলে, আমি পুরে ছাই হয়ে যাচ্ছি, দাউ দাউ করে জ্বলছি এক না পাওয়া ভালোবাসার আগুনে। তাও আমি কিছু করতে পারবো না তোর জন্য, কারণ তুই জানিস আমায়। আমি নিজের প্রিয় জিনিসগুলো কারোর সঙ্গে শেয়ার করি না। প্রিয় মানুষকে কি করে ত্যাগ করবো বল? আমি কোনো অবস্থাতে আনিশাকে ছাড়তে পারবো না। যদি কখনো মরে যাই তবুও এমন কিছু করে যাবো যাতে ওকে কেউ না পায়, তুইও না। আমি জানি আয়াস, আনিশা যেমন আমার ভালোবাসা, তুইও তেমনই আমার ভালোবাসা। বরং তোর প্রতি আমার ভালোবাসা অনেক দিনের। তোকে আমি রগে রগে চিনি, হাড়ে হাড়ে চিনি। তুই যে আনিশাকে পাওয়ার জন্য কতটা উন্মাদ সেটা তোর চোখে আমি দেখতে পাই। হয়তো তোর মতো আনিশাকেও আমি ভালোবাসতে পারবো না, সে কারণেই ও তোর। আমি ওকে কেড়ে নিতেও চাই না, কারণ ও যদি জানে আমার মনের কথা তাহলে ও ভয়ানক অস্বস্তির মধ্যে পড়বে।
আর আমি এটাও চাই না যে একটা মেয়ের জন্য আমাদের সম্পর্ক নষ্ট হোক। আয়াস চুপ করে থাকে বেশ কিছুক্ষণ। তার মনও আজ ভীষণ বিষণ্ণ। এখানে রুদ্রের বদলে যদি অন্য কেউ থাকতো তবে সে কথা বলার অবস্থাতে থাকতো কিনা সন্দেহ, কিন্তু তার সামনে রুদ্র দাঁড়িয়ে আছে, যে কিনা তার সুখ দুঃখের দিনগুলো একসঙ্গে আয়েশের সঙ্গে ভাগ করে নিয়েছে। রুদ্র আয়েশের মুখ দেখে বুঝতে পারে আয়েশ দ্বন্দ্বে ভুগছে। তার দ্বন্দ্ব কাটাতে রুদ্র মেকি হাসি হেসে মজা করার চেষ্টায় বলে, তোর মনে আছে যখন ছোট ছিলি তখন একবার শুধু তোর সব থেকে ফেভারিট একটা শার্ট পরেছিলাম, তারপর তুই কি করেছিলি? শার্টটা আমার গা থেকে ধস্তাধস্তি করে খুলে নিয়ে একেবারে আগুন ধরিয়ে দিলি শার্টে। আর সেদিন বলেছিলি, যে জিনিস আমার প্রিয় সেই জিনিস কখনো ভুলবশত অন্য কারো হয়ে যায় তাহলেও সেটাকে আমি চিরস্থায়ী হতে দেব না, ধ্বংস করে ফেলবো সেই প্রিয় বস্তুটিকে যেটা আমার প্রিয় হয়েও অন্য কারো। মনে আছে তোর? আয়েশ একটু একটু করে নিজের দ্বন্দ্ব কাটিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হেসে বলে, আমি এখনো চাই না আমার প্রিয় মানুষ আর প্রিয় জিনিস অন্য কেউ দেখুক বা স্পর্শ করুক। আবার ভয়ানক রাগ হয় রুদ্র, তোর প্রতিও আমার ভয়াবহ রাগ হচ্ছে, ভয়াবহ রাগ যেটা আমার মস্তিষ্ক শূন্য করে দেয়। মনকে প্রতিদিন এটা ভেবে সান্ত্বনা দিই যে যদি আনিশার সঙ্গে তোর আগে আমার দেখা হতো তাহলে হয়তো ও আমারই হতো, তোর নয়। যদি পরে তোর সঙ্গে ওর সাক্ষাৎ হতো তাহলে সর্বস্ব দিয়ে আমি ওকে আগলে রাখতাম। হয়তো তোর মতো পারতাম না, তবে আগলে রাখতাম আমি আমার নিজের মতো করেই। ম্লান হেসে বলে রুদ্র। আয়াস নিজের হাতের মুঠো শক্ত করে। ঘাড়ের রগ একবার উঠেছে একবার নামছে। সে অন্তত ধীর কণ্ঠে বলে, স্টপ রুদ্র প্লিজ, আমি যেন তোকে কিছু করে না বসি তার আগেই চুপ কর। কেন জানি না, এখন আমি তোর মুখে আনিশার নামটাও সহ্য করতে পারছি না। রুদ্রের কথাগুলো বলার ইচ্ছে করছিল ভীষণ। সে নিজেকে আটকাতে পারে না, তাই বলে ফেলেছে হিতাহিত জ্ঞান হারিয়ে। সে কি করে ভুলে গেল আনিশা তারই বেস্ট ফ্রেন্ডের স্ত্রী? নিজের উপর নিজেরই ভীষণ লজ্জা হলো রুদ্রের। ঘরমাক্ত হলদে ফর্সার চোখে মুখে দেখা গেল আলতো গোলাপি আভা। মাথা নিচু করে চশমা ঠিক করতে করতে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আমার মতো স্টুপিড একজনের কথা কানে নিস না তো। আমি বললেই কানিশাকে তুই ছাড়বি নাকি? নেভার এভার, বিকজ আই এম এ বিগ সেলফিশ? ইউ আর আ বিগ সেলফিশ ম্যান, আই নো দ্যাট। কিন্তু কি জানিস, সেলফিশ হওয়া হয়তো ভালো, অন্তত এই স্বার্থপরতার জন্য নিজের কাছের মানুষকে নিজের করে পাওয়া যায়, সেটা হোক ছলে বলে বা কৌশলে। তুই তো পেয়েছিস তাকে। আয়াস কিছু বলে ওঠার আগেই ঝনঝন আওয়াজ হলো। আয়াস ও রুদ্র কিছুটা চমকে তাকালো ছাদে আসা দরজাটার দিকে। তাড়াহুড়ো করে বালতি হাতে উঠলাম আমি। ছাদে এসেছিলাম ফুলের গাছগুলোতে পানি দেবার জন্য। পাইপলাইন থেকে পানি না আসায় নিচে গিয়ে বালতি নিয়ে আসছিলাম আমি। কিন্তু ছাদে আসতেই আমার নামে আলোচনা শুনতে পেয়ে কিছুটা কৌতূহল বসে একটু আড়ালেই দাঁড়িয়ে থাকি আমি। রুদ্রের কথাবার্তা শুনে ধীরে ধীরে পায়ের তলা থেকে মাটি সরতে থাকে। অস্বস্তি বোধ বাড়তে থাকে। রুদ্র আমার প্রতি এমন অনুভূতি পোষণ করেন ভাবতেই তিক্ততা বেড়ে যায় আমার মনের ভিতর। একসময় হাত থেকেই বালতিটা পড়ে যায়। তড়িঘড়ি তুলতে গিয়ে দেখি আয়েশ আর রুদ্র আমার দিকে তাকিয়ে আছেন। রুদ্রের তাকিয়ে থাকা দেখে চরমভাবে লজ্জিত লাগলো নিজেকে। চোখ নামিয়ে বালতিটা হাতে নিয়ে দাঁড়ালাম। তাকানোর সাহস অব্দি পাচ্ছি না। শুকনো গলায় বললাম, আই এম সরি, ভুল করে আপনাদের কথা শুনে ফেলেছি। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালাম না। যত জোরে পারলাম তত জোরে ছুট দিলাম। সিঁড়িতে পা ফেলে এক প্রকার দৌড়িয়ে ঘরে চলে এসে হাঁপাতে লাগলাম। এখনো আমার মনে ঘিরে আছে অসংখ্য অস্বস্তির বেড়া জাল। রুদ্রের মনে এমন অনুভূতি জন্মানো কি কোনো দরকার ছিল? এখন ওনার সামনে দাঁড়াবো কি করে আমি? এসব ভেবে মাথা খারাপ করে দিলাম আমি। বিছানায় বসে চাদর খামচে ধরে এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছি। আর কানে বাজছে রুদ্রের বলা কথাগুলো। সবটা গুলিয়ে আসছে আমার। দরজায় খট করে লাগানো শব্দে আতকে উঠে বললাম, কে? মাথা তুলে আয়েশকে দেখতে পেয়ে উঠে দাঁড়ালাম। ধীর পায়ে হেঁটে আমার কাছে এসে দাঁড়ালেন আয়াস। আমি ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার দৃষ্টিতে রাগ, অভিমান, অস্বস্তি আর লজ্জা সব একসঙ্গে মিশে আছে। সেটা কি উনি দেখতে পাবেন?
উনি আমার কাঁধে দুটো হাত রেখে একটু নিচু হয়ে বললেন, লুকিয়ে লুকিয়ে কথা শোনা ভেরি ব্যাড হ্যাবিট নিশা পাখি। সেখানে প্রাইভেট কথা হচ্ছিল, তোমার কথাগুলো শুনে ফেলা উচিত হয়নি। আমার রাগটা যেন ধপ করে বেড়ে গেল। কিসের প্রাইভেট কথা? নিজের বউকে ভালোবাসার কথা অন্য কারো মুখে শোনা প্রাইভেট কথা? ফাজিল লোক, ইচ্ছে করছে মাথা ফাটিয়ে দিতে। সেই ইচ্ছেটাকে মরুভূমির বাড়িতে চাপা দিয়ে তেতে উঠে বললাম, কিসের প্রাইভেট কথা? সেটাই তো শুনলামই। নিজের বউয়ের নামে এসব মনোযোগ দিয়ে শোনেন, লজ্জা লাগে না? হ্যাঁ, তুমি নিজেকে আমার বউ মানো? থতমত খেয়ে গেলাম আমি। তারপরেই নিজেকে সামলে নিয়ে আগের মতোই ছাছালো গলায় বললাম, আমি মানি বা নাই মানি, আপনি তো মানেন। রুদ্র কিসব বলে যাচ্ছিলেন, আর আপনি কিছুই বললেন না। তুমি কি চাচ্ছিলে আমার বউকে রুদ্র ভালোবাসার চোখে দেখার অপরাধে মার্ডার করে দিই? আমি জানি না, এভাবে কথা উল্টে পাল্টে বলবেন না, আমার ছোট্ট মস্তিষ্কে ঢুকতে পারে না। অন্যদিকে মুখ ফিরিয়ে বললাম আমি। রাগটা তরতর করে বাড়ছে, আয়েশের ওপরেও সেই সঙ্গে রুদ্রের ওপরেও। কিছুক্ষণ নীরবতা পালনের পর হঠাৎ করেই উনি বলে উঠলেন, আমার কাছে আর মাত্র 7.5 দিন আছে, দেন তুমি মুক্ত। আবার পাগলামি, আবার অসভ্য আচরণ, আবার উন্মাদনা প্রতিদিন ও প্রতিটা মুহূর্তে তোমার কাছে এসে তোমায় ছুঁইয়ে দেওয়ার মতো খুঁজতে থাকে। সব তো হারিয়ে যাবে, এগুলো সব হাওয়ায় মিলিয়ে যাবে। Here is the main question, are you happy, my dear? আয়েশ কথাগুলো স্বাভাবিকভাবে বলার চেষ্টায় ওনার কথাই ক্ষোভ জিনিসটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আমি ওনার কথা শুনে অশ্রুসিক্ত নয়নে তাকালাম। সেটা দেখে আয়াত দ্রুত বলে উঠলেন, Why you are crying? এসব কথা বললে তুমি কাঁদো, নয়তো উত্তর দাও না। What's your problem? আমি ধীরে ধীরে মাথা নাড়ালাম। উনি গম্ভীর হয়ে তাকিয়ে থাকলেন আমার দিকে। আমার চোখে মুখে কি ওনার জন্য ভালোবাসা নেই? যদি থাকে তাহলে দেখতে পাচ্ছেন না কেন? আমি তো ওনার চোখে মুখে ভালোবাসা দেখতে পাই, তাহলে উনি কেন পান না? তো কি ভাবলে তুমি ডিভোর্স পাওয়ার পর কি করবে? তুমি বিয়ে করবে? যদি বিয়ে করতেই পারো, তাছাড়া কি করার আছে? আমি কিছুই বললাম না, অন্যদিকে মুখ ফিরিয়ে থাকলাম। অসহ্য লাগছে এবার। আয়েশ আবারও বললেন, কিন্তু আমি ডিভোর্স অ্যাপ্লিকেশন অলরেডি করে দিয়েছি। মাথার আগুন যেন দপ করে জ্বলে উঠল। আয়েশের দিকে ঘুরে হুট করেই একটা ভয়ানক হাসি দেখিয়ে বসলাম। ওনার কালো শার্টের কলার টেনে ধরতেই অপ্রস্তুত হয়ে চোখ দুটো বড় বড় করে ফেললেন। আমি কলার ধরে ঝাঁকাতে লাগলাম। অসভ্য পাঁচি লোক, আমার সঙ্গে 1 বছর লজ্জামি করে এসে এখন কিনা আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যানিং করা হচ্ছে? কেন রে, আমার প্রতি সব আকর্ষণ উঠে গেছে না? এখন কাকে মনে ধরেছে? ওই মৃধাকে? আপনারা সব ছেলেরা একরকম, লজ্জার কারখানা। বলেই ওনার শার্টের কলার ছেড়ে এক প্রকার ধাক্কা দিলাম আয়াশকে। উনি কয়েক ধাপ পেছনে গেলেও পড়ে গেলেন না। আমি প্রচন্ড রাগে বিছানা থেকে বালিশ হাতে তুলে নিয়ে ছুঁড়ে মারলাম ওনাকে। তারপর দ্রুত পায়ে চলে এলাম ঘর থেকে। আনিশা যাওয়ার পরে আয়েশ ঘর কাঁপিয়ে হাসি দিল। মেয়েটা পারেও, কখন কি করে নিজেও বোঝে না। হাসি থামিয়ে আনিশার যাওয়ার পানে চেয়ে বলল, আমিও দেখি তোমার সহ্য ক্ষমতা কতটা ধৈর্য থাকতে পারো তুমি। যেদিন তোমার ধৈর্যের ভাত ভাঙবে, সেদিনই তো নিজের মনের সকল অনুভূতি উজাড় করে ফেলবো। বাড়ির নিচে শেষ প্রান্তে একটা খোলা বারান্দা রয়েছে। সেখানে টিম টিম করে লাল, নীল আরো বিভিন্ন রঙের লাইট জ্বলছে। রয়েছে একটা বড় মাপের দোলনা। সেখানেই বসে রয়েছি আমি। হিম হয়ে যায় শরীর, মৃদু কাঁপছে। খোলা চুল হাত খোপা করে চুপটি করে বসে রইলাম। বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর বুঝতে পারলাম আমি বড় দুঃসাহস দেখিয়ে ফেলেছি। শেষমেশ কিনা আয়াশ রাইহানের কলার ধরে টানছিলাম। ভাবতেই ভরকে গেলাম আমি। এই দুঃসাহসিক কাজটা দুর্বল মন নিয়ে কি করে করব? নির্ঘাত আয়াশ রেগে গিয়েছেন। সামনাসামনি হলে হয়তো নিস্তার নেই আমার ভেবে সেখানেই চুপটি করে বসে রইলাম। পেছন থেকে একটা হাত আমার সামনে আইসক্রিম ধরতেই হকচকিয়ে উঠে তাকালাম ঘাড় ঘুরিয়ে। আয়াশ মৃদু হাসি দিয়ে ইশারা করলেন আইসক্রিম নিতে। আমি তবুও ওনার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আসলে উনি এখন কোন মুডে আছেন। হাজার চেষ্টা করেও সফল হলাম না বোঝার। উনি আমার হাতে ধরিয়ে দিলেন আইসক্রিম। আমি সুযোগ বুঝে নিচু সুরে বললাম, আসলে আমার তখন ওই ব্যবহারটা করা ঠিক হয়নি। আমার কি হয়েছিল আমি নিজেই জানি না। আই এম সরি। আয়েশ ঠোঁট কামড়ে হাসলেন। লোকটার এই হাসিটা ভীষণ মারাত্মক।
হার্টবিটও যেন দ্বিগুণ হারে বেড়ে যায়। আমায় পেছন দিকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে আমার কানের পিঠে চুল গুজে দিয়ে ফিসফিস করে বললেন, আমি চোখ বড় বড় করে ফেললাম। একটু বেশি ওভার রিয়াক্ট করে ফেলেছি। আমি আটকা আটকা গলায় বলার চেষ্টা করলাম, ওই আসলে। থাক না নিশা পাখি, বাহানা দিতে হবে না, আমি যা বোঝার বুঝে গিয়েছি। চোখ টিপে বললেন উনি, আর ইশারা করলেন আইসক্রিম খেতে। আমি আইসক্রিমের প্যাকেট খুলে খেতে শুরু করতেই বললাম, আপনি খাবেন না? এমনিতে আমার আইসক্রিম খাওয়া খুব একটা পছন্দ না, তবে তুমি যখন কাছে আছো তখন খেতে আপত্তি নেই। অন্য হাত থেকে আরেকটা আইসক্রিম বের করে বললেন উনি। আমি ভ্রু কুঁচকে বললাম, আমি থাকার সাথে আইসক্রিম খাওয়ার কি স্বাদ? আছে আছে বলেই আইসক্রিমের প্যাকেট খুলে আচমকা আমার গালে মাখিয়ে দিলেন। ঠোঁটেও ভরিয়ে দিলেন বেশ খানিকটা আইসক্রিম। আমি মুহূর্তেই বোকা বনে গেলাম। হুশ এলে ওনার হাত খপ করে ধরে বললাম, আরে এটা খাওয়ার জিনিস, গায়ে মাখানোর জিনিস না। আয়েশ হাত ছাড়িয়ে নিয়ে বললেন, তো আমি কোথায় মাখাচ্ছি? আমি খাওয়ার জন্য রেডি করছি। আমি কিছু বুঝে ওঠার আগেই আয়েশ আমার পিঠে হাত রেখে অন্য হাত কোমরে রেখে আমায় এগিয়ে নিয়ে এলেন। অপ্রস্তুত হয়ে আমি আমার হাতের আইসক্রিম ভুল করে আয়েশের গালে মাখিয়ে ফেললাম। উনি তা দেখে কিছুক্ষণ চুপ থেকে আমার গালে নিচে ঠোঁট বুলাতে থাকলেন। এমন কর্মকাণ্ডে আমার হাত থেকে এবার আইসক্রিম পড়েই গেল। মূর্তি হয়ে গেলাম। এমন পাগলামিও কেউ করে? আরো কয়েকদিন তো আমার কাছে আছোই, তো সেটার অ্যাডভান্টেজ নেওয়া যাক, ক্ষতি কি? আমি কিছু বলার সুযোগই পেলাম না। আমার ঠোঁটে আঙ্গুল রাখলেন উনি। গালে বুকে ঠোঁট নিজের ঠোঁট বুলিয়ে গেলেন আর দিয়ে গেলেন ভালোবাসার পরশ। গভীর রাত, সবখানে নিস্তব্ধতা। আমি পা টিপে টিপে হেঁটে যাচ্ছি। উদ্দেশ্য আয়েশের ঘর। আজকে দুনিয়া উল্টে গেলেও আমায় ওনাকে নিজের মনের অনুভূতির কথা জানাতেই হবে। বলতেই হবে আমার মনের অন্তর্মহলে কি অনুভূতি লুকিয়ে রয়েছে। আয়েশের ঘরের দরজা খুলে চোরের মতো প্রবেশ করলাম। উনি বেশ এসির টেম্পারেচার বেড়ে দিয়ে উপর হয়ে ঘুমোচ্ছেন। ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলাম বিছানায়। তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠলেন আয়াস। সোজা হয়ে পড়লেন। উনি ঘুমিয়েছেন কিনা সেটা বোঝার জন্য একটু নিচু হয়ে মুখটা এগিয়ে নিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে থুতনিতে আলতো কামড় পড়তেই ধরপড়িয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই একজোড়া হাত চেপে ধরল আমার। আমি ধরা পড়ে গেলাম। পিটপিট করে তাকালেন আয়াস। আমি বোকা বোকা হাসি দিয়ে তোতলিয়ে বললাম, আসলে ওই আসলে। চোর তো আগে থেকেই ছিল, মন চুরি করতে প্রচন্ড দক্ষ তুমি, এখন কি চুরি করতে এসেছো? ঘুম চড়ানো গলায় বললেন আয়াস। আমি আমতা আমতা করে বললাম, আমি কিছু চুরি করতে আসিনি। তুমি কি কিছু বলতে চাও? বলতে তাড়াতাড়ি বলো আর বেরিয়ে যাও। এমনিতে খুব ঘুম পেয়েছে, দুটো ঘুমের ট্যাবলেট খেয়ে নিয়েছি ঘুমের জন্য। এখন তুমি এখানে থাকলে রাতের ঘুম কিন্তু উড়ে যাবে আমার। থমথমে কণ্ঠে আমার দিকে এক পানে চেয়ে কথাটি বলে ওঠেন আয়াস। নীল রঙের টিমটিমে আলোতে স্পষ্ট ওনার চেহারা। চোখ জোড়া বড় বড় করে উৎসুক হয়ে রয়েছেন আমার দিকে। আমি মিনমিন করে বললাম, আমি আপনাকে কিছু বলতে চাই। সেটা তো বুঝেছি, এমনি এমনি তো রাতে আমার ঘরে আসোনি, বলো, ঝটপট বলে ফেলো। আমি চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছি। শুকনো ঠোঁট জিহ্বা দিয়ে ভিজিয়ে নিলাম। এসির বাতাস যেন এখন গরম লাগতে শুরু করলো। তখনই আমি এদিক ওদিক তাকিয়ে এসির রিমোট খুঁজতে খুঁজতে বললাম, এসির রিমোটটা কোথায়? আয়ের সঙ্গে সঙ্গে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠলেন, তুমি এই ঘরে এসির রিমোট খুঁজতে এসেছো? আরে না না, আমার গরম লাগছে। এসির টেম্পারেচার প্রায় অনেক দেওয়া আছে, তুমি তো এত এসির বাতাস সহ্য করতে পারো না। তুমি ঠিক আছো? আমি এবার নিজের ওপরে বিরক্ত হয়ে গেলাম। যেই কথা বলতে এসেছি সেটা কেন মুখে আসছে না? নিজেকে মনে মনে কয়েক ধমক দিয়ে পরিস্থির করলাম আজ আমি যেটা বলতে এসেছি সেটা বলবই। গলা খাকারি দিয়ে কণ্ঠে দৃঢ়তা এনে বললাম, যেটা বলতে এসেছি সেটা শুনুন। হ্যাঁ, শুনতে তো জেগে আছে, টেল মি। আমার প্রতি মনোযোগী হয়ে বললেন আয়াস। আমি একটু জড়সড় হয়ে বললাম, আয়াস। ইয়েস। আমি আপনাকে। তুমি আমাকে? কণ্ঠস্বর আটকে গেল। কাঙ্ক্ষিত শব্দটি উচ্চারণ হচ্ছে না আমার দ্বারা। এখন আবার কি করা উচিত?
চোখ খুলে বড় বড় শ্বাস নিলাম। অবলা নারীর মতো তাকিয়ে বললাম, আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না, আমার ভয় করছে। কথাটুকু বলা মাত্রই নিজের জিহ্বায় কামড় দিলাম। বলার ছিল কি আর বলে ফেললাম কি। আনিশা, তুই বোকা, মস্ত বড় একটা বোকা। আয়াস ভ্রু কুঁচকে আমার দিকে চেয়ে আছেন। তীক্ষ্ণ ওনার দৃষ্টি। আমার পিঠে হাত রেখে আমায় নিচের বুকে ফেলে দিয়ে ক্ষান্ত হয়ে বললেন, তোমার দ্বারা কিছুই হবে না, ইউ আর জাস্ট ইম্পসিবল। আমি হতাশ নয়নে ওনার দিকে তাকালাম। আয়াস বেশ কয়েকটা শ্বাস নিয়ে শান্ত হয়ে বললেন, আগে তো একাই ঘুমোতে, তখন ভয় করতো না, এখন হঠাৎ ভয় করছে কেন? আপনি এটা শোনেননি নাকি যে মানুষ অভ্যেসের দাস? আপনি তো অভ্যেস করিয়েছেন, এখন অভ্যেস ছাড়াতে চাইলে তো হবে না মিস্টার রাইহান। তো এখন আমাকে কি করতে বলছো? আমি ফট করে বুক ফুসকে বললাম, আমি আপনার সঙ্গে ঘুমাবো। এবার আয়েশের চোখ জোড়া বেরিয়ে আসার উপক্রম। উনি হয়তো ভাবছেন এটা সত্যিই আমি কিনা। আমি ওনার এমন রিয়াকশন দেখে বললাম, আপনি আমার সঙ্গে ঘুমাবেন না তাই তো? আমি জানতাম আপনি এমনই করবেন। আপনি বদলে গেছেন আয়াস, আপনি একেবারেই বদলে গেছেন। চোখ জোড়া সরু হয়ে এলো আয়াসের। একটু সরে গিয়ে ধমক দিয়ে বললেন, একদম চুপ, আজকাল ড্রামা করতে শিখে গেছো, শুয়ে পড়ো। আমি আর কথা না বাড়িয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়লাম। আয়াস একটু সরে গিয়ে চোখ বন্ধ করলেন। বেজায় রাগ হলো আমার। আগে তো একেবারে জড়িয়ে ধরে ভর্তা বানিয়ে দিতে ছাড়তেন না, এক প্রকার যেন কোল বালিশ বানিয়ে ফেলেছিলেন। আজকে যখন আমি নিচে থেকে লোকটার কাছে এসেছি তখন সরে যাচ্ছেন? এটা তো হতে পারে না, মেনে নেওয়া যায় না। একবার ওনার দিকে কটাক্ষ করে সরাসরি আয়েশের পেটে আক্রমণ করে বসলাম। চোখ খুলে হকচকিয়ে আমার দিকে তাকালেন উনি। তারপর নিজের পেটের দিকে তাকিয়ে ভ্রুকুটি বাঁকিয়ে বললেন, এমন ওয়ার্ড আচরণ করছো কেন? এখন কি চাই? আমি দাঁত কেলিয়ে বললাম, কিচ্ছু না, আমি তো শুধু আপনার পেটের মেদ চেক করছিলাম। বুঝলাম আপনার মেদ বেড়ে গিয়েছে, এই কয়েকদিন জিম না করাই। আয়েশ আবারও নিজের পেটের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলেন যে আমার কথা কি সত্যি। নিজের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন থাকেন উনি, তার প্রমাণ ওনার খাওয়া দাওয়া। আমি যতটা না সচেতন তা থেকে আয়াস বেশি সচেতন। ভেজিটেবল স্যালাড, ভেজিটেবল স্যুপ, ফলমূল, ফ্রুটস, কাস্টার্ড ইত্যাদি খেয়ে সকালে ব্রেকফাস্ট সেরে নেন। ফলস্বরূপ আমাকেও তাই খেতে হয়। জীবনে যা কোনো দিন মুখে দিইনি সেই সবই খেতে হয় এখন। রাতে বড়জোর দুটো রুটি খাবেন সব সময়, আর দুপুরেই শুধু ভাত মুখে দেন। বাইরের কোনো খাবার এলাও না, স্ট্রিট ফুড তো একদম না। যেন সব আয়েশের দু চোখের শত্রু। নিজের পেট ভালোভাবে দেখে উঠে বসলেন উনি। আমার দিকে তাকিয়ে ফিচেল কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি বলছো? সিরিয়াসলি? তো কি মনে হচ্ছে আপনার, আমি মিথ্যা বলছি? অবভিয়াসলি, মনে হবার কিছু নেই, তুমি তাই বলছো। অ্যাটেনশন পেতে চাও সেটা সরাসরি বলে দিতে পারো, সমস্যা নেই। 7 দিন মানে 168 ঘন্টা রয়েছে, ততক্ষণ অ্যাডভান্টেজ নিতেই পারি। ইয়েস অর নট? লজ্জায় মুখশ্রী লাল হয়ে এলো আমার। অ্যাডভান্টেজ মানে? কত বড় সুবিধাবাদী ভাবা যায়? আমার হাত ধরে হাতের পিঠে চুমু খেতে লাগলেন উনি। ধীরে ধীরে হাতের ওপরে উঠে আসতেই ঘন ঘন নিঃশ্বাস ফেলে হাত সরিয়ে ধরপড়িয়ে উঠতে নিতেই আয়েশ বললেন, দম শেষ? আমার কাছে থাকলে এমনই পরিস্থিতিতে পড়তে হবে তোমায়। আমি সেকেন্ডে আমার লাজুকলতার সেই গাল ও নাকের গোলাপি আভা দেখতে চাই। এ আমার কাছে এক সব থেকে ভয়ানক সুন্দর ও মোহময়ী দৃশ্য। আমি উঠে পা বাড়াতে নিলাম। এই ঘরে আর থাকাই যাবে না, আমারই ভুল। কেন যে আসতে গেলাম। 2 ধাপ এগোতেই পেছন থেকে কাট কাট কণ্ঠে ভেসে এলো, যেহেতু আমার ঘরে এসে পড়েছো সেহেতু তোমায় ওই ঘরে যেতে দিচ্ছি না। আমি আগেই বলেছিলাম আবার ঘুম কেড়ে নিলে তোমার জন্য বিপজ্জনক। যেই 2 ধাপ এগিয়েছো সেই 2 ধাপ পিছিয়ে এসে পিচ্ছিদের মতো শুয়ে পড়ো, আদারওয়াইজ। বলেই থামলেন উনি। আমি পিছু ফিরে প্রশ্নোত্তক চেহারা নিয়ে বুঝতে চাইলাম আদারওয়াইজ কি করতে চান উনি। উনি আমার দৃষ্টি বুঝে মাথার নিচে দুটো হাত দিয়ে চোখ বন্ধ করে বললেন, সারা রাত আমার অত্যাচার সহ্য করতে হবে তোমায়। আবার স্পেশাল পানিশমেন্ট কি সেটা জানো তো? সারা রাত সেটা তোমার উপর অ্যাপ্লাই করবো দিশা পাখি। আরো অনেক কিছু হতে পারে। বাখারা হয়ে তাকিয়ে থাকলাম আয়েশের দিকে। উনি নির্বিকার ভঙ্গিতে চোখ বন্ধ করে আছেন। এই মুহূর্তে ওই ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেওয়ার ইচ্ছে থাকলেও উনি যে লক খুলে ফেলবেন সেটা আমি জানি।
তখনই আবিষ্কার করলাম আমার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। কি করে পারেন এমন কথাবার্তা বলতে? আমায় চুপ থাকতে দেখে চোখ মেলে আয়াস ক্ষুব্ধ হয়ে বললেন, 3 পর্যন্ত কাউন্ট করবো মায়ানি। 1 2 3 উচ্চারণ করার আগে বিদ্যুতের বেগে গিয়ে শুয়ে পড়লাম আমি গুটি সুটি মেরে। চোখটাও খিচে বন্ধ করে রেখেছি। অতঃপর অনুভব করলাম আয়েশের দাড়ির ঘষা লাগছে আমার গালে। গুড নাইট। আই ওয়াজ আ ড্রিম। আমার ঘুম কেড়ে নিয়েছো। তোমার নেশা এতটাই তীব্র যে ঘুমের ওষুধও কাজ করছে না আমার উপরে। বলেই আমার চুলগুলো সরিয়ে গলায় মুখ ডুবিয়ে দিলেন উনি। সেভাবেই শুয়ে থাকলেন। আমার শরীরে বয়ে গেল এক ঠান্ডা হাড় হিম করা স্রোত, যা আমি উপলব্ধি করতে পেরে লজ্জায় কুঁকড়ে গেলাম আমি। বুঝে এলো আমার চোখ জোড়া। আনিশা ঘুমিয়েছে বেশ অনেকক্ষণ। আয়েশের ঘুম পেলেও চোখ মেলে কোনো মতে জেগে আছে সে। বারবার ফোনের দিকে তাকাচ্ছে। একসময় এসির রিমোট হাতে নিয়ে টেম্পারেচার কমিয়ে দেয় সে। বাইরে থেকে ঝিরিঝিরি বৃষ্টির শব্দ আসছে। মাতাল করে তুলেছে পরিবেশ। আয়েশ পাশে তার প্রেয়সী তার হাত জড়িয়ে গুটিসুটি মেরে ঘুমুচ্ছে। সে সাদা চাদরটি উঠিয়ে ভালোভাবে আনিশার ওপর জড়িয়ে দিয়ে হাঁপ ছাড়ে। খোলা চুলগুলো আলতো করে সরিয়ে গিয়ে ঘুমন্ত আনিশার থুতনি ধরে বলে, আমার দেখা পৃথিবীর দ্বিতীয় সুন্দর রমণী। প্রথম জন ছিল আমার মা, দ্বিতীয়জন আমারই অর্ধাঙ্গিনী। এই সৌন্দর্য দেখার অধিকার শুধু আয়েশেরই থাকবে, বিকজ আই এম এ বিগ সেলফিশ ম্যান। কথাটুকু শেষ করার পরপরই বেজে ওঠে ফোন। তাড়াহুড়ো করে ফোন হাতে ধরে রিসিভ করে আনিশার দিকে চোখ বুলিয়ে নেয় আয়াস। আনিশার ঘুম ভাঙেনি দেখে বড় নিঃশ্বাস নিয়ে ধীর কণ্ঠে বলল, হ্যালো, যা বলেছি সেটা হয়েছে? ইয়েস স্যার, কাজটা হয়ে গেছে। কাল সকালে তার প্রমাণ পেয়ে যাবেন। ভেরি গুড, আমি রাখছি। আশা করছি কাল সকালে রায়হান বাড়িতে ছোটখাটো একটা ঝড় বয়ে যাবে। বলেই ফোনটা কেটে দেয় আয়াস। এক অদ্ভুত হাসিতে মেতে ওঠে সে। হাসিটা ভয়ানক। সেই হাসিতে মনে মনে কাউকে ধ্বংস করে ফেলেছে সে। কাল সকালের অপেক্ষা, দেন বুম ব্লাস্ট হবে। বুম, মাথার উপরে আকাশ ভেঙে পড়বে। আয়াস আনিশার হাতটি ধরে নিজের মুঠোর মধ্যে নিয়ে নেয়। হাতটিতে এখনো ব্যান্ডেজ জলজল করছে। এখনো নিশ্চয়ই তার নিশা পাখি এই আঘাতের জন্য কষ্ট পায়। ভেবেই বুকে তীব্র ব্যথা হয় আয়াসের। ব্যান্ডেজের উপর চুমু খেতে থাকে সে। মাথা তুলে কণ্ঠে দৃঢ়তা মিশিয়ে বলে, আমি আয়ুষ রায়হান সব উসুল করে নেব। যা যা যন্ত্রণা দেওয়া হয়েছে সব ফিরিয়ে দেব। সকাল হয়েছে অনেকক্ষণ। চারিদিকে ঝলমলে আলো। অর্ক থম মেরে বসে রয়েছে। আজ তার ইন্টারভিউ রয়েছে চাকরির। চাকরিটা বেশ বড় সড়ো মাপের, ভালো অ্যামাউন্টের সরকারি চাকরি। সারা রাত দুটো কারণে ঘুমাতে পারেনি সে। প্রথমটা হচ্ছে মৃধা নামক সেই চঞ্চল মেয়েটা। কি এমন আছে তার মুখশ্রীতে যা অর্ককে চোখের পাতা এক করতে দেয় না? কিছু তো আছেই। দ্বিতীয় কারণ হলো চাকরির ইন্টারভিউ। তার সিলেক্ট হওয়া ভীষণ জরুরি। এবার তো ভেবেছে চাকরি পেয়ে গেলে মৃধাকে নিজের মনের কথা বলেই দেবে সে। তার জন্য অপেক্ষা করা বড়ই দায়ী হয়ে পড়ছে। আচ্ছা, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে একবার মৃধার সাথে কথা বললে কেমন হয়? ভাবতে ভাবতে ফোনটা হাতে নিল সে। দুরু দুরু মন নিয়ে বের করলো মৃধার নাম্বার। অর্ক খুব ভেবে চিনতে মৃধার নাম সেভ করেছে মিষ্টি নামে। যদি অর্ক ফোন করেও ফেলে তাহলে কি বাহানা দেবে সে? এটা ভেবে থেমে যায় সে। এতদিন আয়েশের বাহানার কথা বলতো, আজ কি করে বলবে? ভাবতে ভাবতে ফোনটা করেই ফেললো অবশেষে। রিং হতে হতে একসময় ওপাশ থেকে রিসিভড হতেই হৃৎপিণ্ড পাল্লা দিয়ে চলতে শুরু করলো অর্কের। হ্যালো, কিছু বলবেন? ওপাশ থেকে ভেসে আসে ব্যস্ত কণ্ঠ। মেয়েটা কোনো খোঁজ খবর না নিয়ে সরাসরি কিছু বলবেন বলে বসলো। এখন সে কি বলবে? অর্ক আমতা আমতা করে বলতে থাকে, ওই আসলে আসলে মানে আয়েশ স্যার ঠিক আছেন তো? কিছু হয়নি তো? সুস্থ আছেন তো? অস্থিরতার সঙ্গে এক নিঃশ্বাসের কথাগুলো বলে ফেলে মৃধা। অর্ক হতভম্ব হয়ে যায়। যদিও এটা নতুন কিছুই না। সে ফোন করলে সব সময় আয়েশের খবরই জানতে চায় চিন্তিত হয়ে। একবারের জন্যেও সে কেমন আছে, ঠিক আছে কিনা সেটা জানতে চায়নি। আয়েশের প্রতি এত ওভার কেয়ার অর্কের মস্তিষ্কে মাঝে মাঝে উকি দিলেও সে পাত্তা দেয় না। তবুও হতাশ হয় অর্ক। সে নিচু সুরে বলে, আমি ফোন করলে আপনার এমন কেন মনে হয় যে আমি শুধু আয়েশার কিছু হয়ে গেলে আপনাকে ফোন করব?
ওই আসলে আপনাকে তো ওনার খবর দিতেই নাম্বারটা দিয়েছিলাম, তাই ভাবলাম কিছু হলো কিনা। অন্য কোনো কারণে ফোন করেছেন? তেমন বিশেষ কোনো কারণ হয়তো এটা নয় আপনার জন্য, তবে আমার জন্য খুবই বিশেষ কারণ, আর আমার বিশেষ কারণেই আপনাকে বিরক্ত করা। কি সেই কারণ? অর্ক গলা খাকারি দিয়ে পরিষ্কার করে স্পষ্ট কণ্ঠে বলে, আজ আমার একটা জবের ইন্টারভিউ আছে, তাই ভাবলাম আপনজনদের সাথে কথা বলে মনটা ভালো করে নেওয়া ভালো, এতে ইন্টারভিউও ভালো হবে। আমি আপনার আপনজন? কিভাবে? বিস্ময় নিয়ে প্রশ্নবৃদ্ধ করে মৃধা অর্ককে। অর্ক শান্ত গলায় বলে, কিছু কিছু কারণ খুঁজে নিতে হয়, মুখে বলতে নেই। মৃধা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। হালকা কেশে বলে,